সমাজের গায়ে জ্বালা করা হচ্ছে এবং আমাদেরকে খালেদা জিয়াকে যখন তখন তাদের কিন্তু ভালো লাগে না। ডাস্টবিনে দেখে তাদের খুব জ্বালা করা শুরু হয়েছে। দিল্লি এবং ভারত যারা কাশ্মীরের যোগ্য সেখানেই আদালতে শেখ হাসিনা ডাস্টবিনেই থাকবে এবং যারা এই মুহূর্তে সব সুশীলতা দেখাচ্ছেন তাদের বলে দিতে চাই শেখ হাসিনা ডাস্টবিন থেকে আরো অবতরণ হবেন। কারণ আওয়ামী লীগ এবং শেখ পরিবারকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করা হয়ে গেছে। ইতিহাসের বইটা তাদেরকে পাবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ। আর সর্বশেষ যেটা বলে শেষ করে বক্তব্য, শেখ হাসিনা ভারতে তার পুত্র আমেরিকায়, আওয়ামী লীগের বড় বড় নেতারা ভারত দুবাইতে, ওখান থেকে নির্দেশ আসছে এখানে আপনারা অনেকে আন্দোলন সংগ্রাম করতে যাচ্ছেন, লিফলেট ঝুলাতে যাচ্ছেন, হরতাল করতে যাচ্ছেন, ওনারা একবারেই থাকবেন, দেশে আসবে না। পিঠের চামড়া চলিছে, ওই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের পিঠের চামড়া চলে, আপনাদের নেতা কর্মীদের যাবে না। অতএব উপর থেকে যারা হুকুম দিচ্ছে তাদের কথা শুনে রাজপথে নামার চেষ্টা করবেন না। এই অন্তর্বর্তী সরকার যদি ঘুমিয়ে থাকে, প্রশাসন যদি ঘুমিয়ে থাকে, ইস্পাত ঐক্য নিয়ে ছাত্র জনতা রাজনৈতিক দল রাজপথে নামবে। আওয়ামী লীগের পিঠের চামড়া পার্সেল করে বা শেখ হাসিনার কাছে পাঠিয়ে বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতি চলবে না। আগামীর বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ ভোটের মাধ্যমে সেই স্বপ্নালী দিনের স্বপ্ন রেখে আজকের মতো বিদায়নি বিজয়ের পথে যাত্রা করল। জীবন অথবা মৃত্যু আপনাদের সামনে শব্দ যাচ্ছে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান সাংবাদিকের রাজপথে, উৎপাদন বিভাগের রাজপথে, সার্কলেশন বিভাগের রাজপথে, কম্পিউটার বিভাগের রাজপথে, সম্পাদনা বিভাগের রাজপথে, যুগ্ম মাত্র সম্পাদক রাজপথে, স্বীকৃতি বোর্ডের রাজপথে কাজ করে কারা এর প্রথমে কি হচ্ছে একটি জাতীয় পত্রিকা কোন কর্মকর্তা জনতার অধিকার পার্টি কর্তৃক আয়োজিত আজকে এই নাগরিক সভার সম্মানিত সভাপতি আন্দোলনে আমাদের সহকর্মী তারেকুল ইসলাম আজকে এই নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ, আপনারা ইতিমধ্যে অনেক বক্তব্য বক্তৃতা শুনেছেন। আমার বক্তব্য খুবই সংক্ষিপ্ত, এতে সময় অনেক গড়ে গেছে এবং অতিথি বক্তব্য রাখবে। প্রিয় মিডিয়া বন্ধুরা, আজকে বাংলাদেশের পাশে আগস্টের পরে যে বাংলাদেশের জন্য স্বপ্ন দেখেছিলাম, যে বাংলাদেশের জন্য স্বপ্ন দেখানো হয়েছিল, সেখান থেকে মনে হচ্ছে যেন বাংলাদেশ অনেক দূর পিছিয়ে পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন যুবদলের একজন ভদ্র এবং অত্যাধিক নম্র এবং বিশেষ করে এই সন্তানকে যৌথ বাহিনী ধরে নিয়ে গান্ধীভাবে নৃশংস পয়সা বন্ধুরা বেরিয়েছে এবং হত্যা করা হয়েছে বাইরে মানুষ মানুষের পরিচয় দেওয়া হয় এবং ওইভাবে মানুষকে প্রহার করে একজন নিয়ম মানুষকে দিকে পাঠিয়ে দিতে পারেন না। প্রহার করে আমরা আজকের বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারীর কাছে নিয়োজিত তারা আর ধরবেন না, আওয়ামী লীগকে প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন না। আজকে কিন্তু বাংলাদেশ সেই 5ই আগস্টের দীর্ঘ
হাত থেকে এখনো ছুটে যায় না। এখানে এই যে বীর মুক্তিযোদ্ধার ধারণায় আছে, একজন অস্ত্র হাতের বীর মুক্তিযোদ্ধা এখনো বাংলাদেশের নিরাপদ রাষ্ট্র বানানোর জন্য জীবন জৈবন দিয়ে তার রাজপথ থেকে চলে যাচ্ছে। রাজপথ থেকে তারা আওয়াজ তুলছেন এই বাংলাদেশকে রক্ষার জন্য। কিন্তু 5ই আগস্ট যাদের রক্তের বিনিময়ে এবং আন্দোলনের বিনিময়ে এই রক্ষার মাটির লোক রাষ্ট্র চালাচ্ছে, কিন্তু রাষ্ট্রের কাছে জবাবদিহি করতে হবে। বন্ধুরা, কখনো কাজের চেয়ে ফল বড় হয় না। যদি ওই ফল বড় হতে চায়, সেই ফল কিন্তু পরে পৌঁছে যায়। আমি বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যদি কাজের ফল হওয়ার চেষ্টা করবেন না, আপনার উপদেষ্টা মন্ডলীতে এখনো থামার সময় আছে। আমি এখানে উল্লেখ করতে চাই, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কালো স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্ন বাস্তবায়নের দিকে অগ্রসর হয়েছিল, কিন্তু ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা হাসান খান করতে চায় সেই খাল যায় লাল কালি এই ধরনের একটা কাকে উনি খুশি করতে চায়, এই জনগণ আপনাদের সামনে জবাবদিহি করতে হবে। পরিশেষে শুধু একটা কথা বলতে চাই, কোন হত্যাকে আমরা সাপোর্ট করি না, কোন হত্যাকে জাস্টিফিকেশন করতে চাই না, কিন্তু এই শহীদের যে হত্যা, এটা হত্যা এবং নিশ্চিন্তে এই শহীদুলকে হত্যা করেছে, এই হত্যার যদি বিচার বাংলাদেশের ওই শেখ মুজিবের যে হত্যার জন্য বিএনপি সব দিনে তাদের চৌধুরী জনতার নেতৃত্বে হত্যা করেছে, এই হত্যার বিচার এই বাংলাদেশে ওই শেখ মুজিবের বাংলাদেশে যদি বাংলাদেশে আইনের সাথে সমর্থকের না হয়, আমাদের অগ্রযাত্রা আমাদের ততদিন পর্যন্ত হবে। এই বাংলাদেশকে নিয়ে আমরা ততদিন পর্যন্ত থাকবো। যে বন্ধুরা সাবধান, ওই আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত আবার তারা রাস্তায় নামার চেষ্টা করছে, তাদেরকে প্রথমত আইনের কাছে সমর্থ করাতে জাতীয়তাবাদী সৈনিকেরা কখনো ভয় পায় না। এই ভয় পায় আওয়ামী লীগেরা, তাদেরকে প্রতিহত করে সোনার বাংলাদেশ তার স্বপ্ন দিয়ে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ। অবশ্যই দিব। আপনারা জানেন, আপনারা জেনে থাকবেন, দলের কাগজ থেকে যাদেরকে ছাঁটাই করা হয়েছে, যারা চাকরিচ্যুত হয়েছে, যারা বিভিন্ন সময় চলে গেছে, কাউকে এই পর্যন্ত কোন রকম যদিও কেউ বলতে গেছে তাকে বের করে এই যে আইনের আছে তাদের রাজ্যের সাথে আপনারা এই সঙ্গে মামলা আমাদের প্রধান চলমান আরো গত 12ই নভেম্বর 2023 সালের মামলা করে আপনারা যদি আমার পাশে না থাকতেন, আমাদের সামনের যে ছবিটি আছে সেই ছবির মানুষটি হচ্ছে আমি, আমাদের সেদিন হয়তো আমি হারিয়ে যেতাম। আমাদের কথাগুলো আপনাদেরকে শুধু এতটুকু মনে করি আল্লাহর কাছে ইসলামের পিতা আমাদের আইনের স্ত্রীর মুখ থেকে আমি আজকে এখানে বলে দিচ্ছি, এই বাংলাদেশের 53 বছর করে হত্যার পরিকল্পনা অনুযায়ী বিচার হয়নি।
ভবিষ্যতে হবে কিনা জানি না, তবে এই শহীদুল ইসলামের হত্যার বিচার বাংলার মাটিতে হবে বলে আমার কেন জানি মনে হয় না। কারণ এই কারণে মনে হয় না, আজকে গত 17 বছর যারা এই দেশটাকে শাসনের নামে শোষণ করেছিল, দেশের মানুষকে নির্বিচারে হত্যা করেছিল এবং মানুষের উপর হামলা মামলা দিয়ে তারা 17 বছর ক্ষমতায় ছিল, এখনো আমি মনে করি তারা এখনো বিভিন্ন সেক্টরে বসে আছে। শুধু এই বাসা থেকে এই বাসায় চলে গেছে, এই প্রতিষ্ঠান থেকে এই প্রতিষ্ঠানে তারা বদলি হয়েছে, কিন্তু তাদের মনের চরিত্র বদলি হয় নাই। বদলি হয়েছে শুধু তাদের মুখের ভাষা পরিবর্তন হয়েছে, কারণ তাদের হৃদয়ে যে হিংস, তাদের হৃদয়ে ভালোবাসা সেটা এখনো প্রত্যেকটি মন্ত্রী বসে আছে এবং তারা হয়ে আছে। কারণ 5 তারিখের পরে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আমি বলছি তাদের নাম, আপনারা লিখে রাখেন, শুনে রাখুন। 5 তারিখের পরে 5 তারিখের আগে তারা তাদের টাকা ছিল না, যারা রিক্সায় দিচ্ছিল না, আর 5 তারিখের পরে যাদের পকেটে 1000 টাকার নোট, যারা 50 টাকা খাও, যারা গাড়িতে চলে, যারা সানগ্লাস ব্যবহার করে, তারাই এই আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আর এই আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ প্রাকৃতিক রাজনৈতিক নয়, এই আওয়ামী লীগকে সহজে এদেশ থেকে নিষিদ্ধ করা যাবে না। তার কারণ একটা, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয়, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করছেন তাদের নামের তালিকা করে নিয়ে নেন। আওয়ামী লীগকে তারাই পুনর্বাসন করছেন। আওয়ামী লীগের কাছে প্রচুর পরিমাণ লুটপাট অর্থ আছে, অস্ত্র আছে, গোলাবারুদ আছে। আজকে এই আওয়ামী লীগ দেশে বসে আমার অস্ত্র, আপনার অস্ত্র আশ্রিত হয়ে অস্ত্র দিয়ে গোলাবারুদ দিয়ে আমাদেরকে আমাদের প্রতিপক্ষ বানাচ্ছে আওয়ামী লীগ। তারা আওয়ামী লীগকে ধ্বংস করবেন। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয়, আওয়ামী লীগকে আমাদের এবং মাঠে যারা যুদ্ধ করেছিলেন, সংগ্রাম করেছিলেন, তাদেরকে শপথ নিতে হবে আমরা আমাদের অধিকারের জন্য যুদ্ধ করে এই আন্দোলনের আমরা বিদায় করবো। বিদায় করতে গিয়ে নিরীহ আওয়ামী লীগ কর্মী মামলা এবং সামিল না হয়, আওয়ামী লীগ অপরাধ করেছে তার বিচার হবে। আওয়ামী লীগের বাংলার মাটিতে আমি বলে দিচ্ছি অনেকগুলো মিডিয়া আছেন, এদেশে বাংলার মাটিতে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাবে। তার আগে কথা আছে, আমার সেই কাউন্সিলর চৌধুরী আলমকে ফেরত দিতে হবে, ইলিয়াস আলীকে ফেরত দিতে হবে, বিশ্বজিৎ হত্যার ফেরত দিতে হবে, ফেরত দিতে হবে। যদি এদেরকে ফেরত দেওয়া হয় তাহলে বাংলাদেশের মানুষ চিন্তা করবে তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে সম্পৃক্ত করা যায় কিনা। জাতীয় বন্ধুগণ, আমি বাংলাদেশের রাজনীতিতে জঘন্য ছাত্র রাজনৈতিক কর্মী, আমি আপনাদেরকে বলতে চাই এই বাংলাদেশ সেই বাংলাদেশ, সেই বাংলাদেশের মানুষ একবার যদি থেকে যায়, একবার যদি লেগে যায়, তাহলে এই প্রতিষ্ঠার মতন, এই বর্তমান অতীতের প্রতিষ্ঠার মতন বর্তমানে আরো একটি প্রতিষ্ঠিত জন্ম নিয়েছে। আর এই প্রতিষ্ঠানকে বিদায় করতে হলে এই প্রতিষ্ঠিত সরকারের মধ্যে পড়ে না, অন্তর্বর্তীকালীন সরকার বলছে। আমি মনে করি এরা অন্ধকারের একটি সরকার। কারণ এই কারণে অন্ধকারের সরকার বলছি, কারণ এরা আপনাকে বলছি এই যে সাহায্য করুন, এই যে হাসপাতাল তাদের অ্যাকাউন্টে দেশে নাই, দেশের বাইরে চলে গিয়েছে, তাদের হিসাব করুন। তোমরা কষ্ট করেছ, পরিশ্রম করেছ, আমরা তোমাদেরকে অর্জন ধন্যবাদ কৃতজ্ঞ জানাই। কারণ এই কারণে কৃতজ্ঞ জানাই এবং তোমরা আমাদের জন্য যা করেছ আমরা তোমাদেরকে ইনশাআল্লাহ। তবে গত 17 বছর আমার ভাইরা মৃত্যুবরণ করেছিল, নির্বিচারে গুলি করা হয়েছিল, তাদের ঋণ তোমরা ভুলে দিও না। তোমরা নতুন সঙ্গে বিয়ে করছো আর আমরা এখানে আন্দোলন করছি। বিয়ের বাড়িতে বসার সময় পাও নাই, সোশ্যাল মিডিয়াতে বিয়ের ছবি দিয়ে আমাদেরকে ভুলিয়ে ভালিয়ে রাখতে চাও। এই বাঙালি জাতি আর ভুলবে না। বাঙালি ইসলাম জাতি, আমি ভারতকে বলতে চাই, ভারত আমাদের শত্রু নয়, ভারত আমাদের
আমার বন্ধু নয়, ভারত আমাদের সাথে দিবেন, কিন্তু কথা আছে, কথা পরিষ্কার। ভারত 1971 সালে আমাদেরকে সহযোগিতা করেছিল, আমরা বলি নাই, কিন্তু তার অর্থ এই নয় যে আমার দেশটাকে আপনি কিনে খাবেন, আমরা আপনাকে হিসেবে মূল্যায়ন করবো, কিন্তু তার অর্থ এই নয় যে আপনি আমাদেরকে ধ্বংস করে দেবেন। তাদের পরিচিত বলতে চাই আপনাদেরকে এই প্রতিষ্ঠার বিদায় হবে খুবই শীঘ্রই, তবে সময় তারিখ আমি বলে দেবো, ইনশাল্লাহ করা হবে কাল্পনিক ভাবে, ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জাতীয় জনতা থাকতে চাই একতা। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আজকের প্রধান অতিথি গণমানুষের নেতা, আমাদের সকলের প্রিয় বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সাংবাদিকতা করেনি আপনাদের মতো সংবাদকর্মীদের কাজের প্রেক্ষিতে ভাই ও বোনের আসসালাম আলাইকুম। আজকের এই প্রতিবাদ হত্যা করা হচ্ছে সর্বত বন্ধুগণ, আমরা নিশ্চয়ই আশা করি নাই সংবাদকর্মীদের 5ই আগস্টের পরে এই দেশে আবার বিনা বিচারে গণহত্যা হবে। সেটা দ্রুতভাবে যাতে সরকার ব্যবস্থা গ্রহণ করে, আমরা এটাই আশা করি। পাশাপাশি বলতে চাই, আমাদের দেশের যে অবস্থা, গতকালকে সেই দিনের বেলা থেকে মধ্যরাত্র পর্যন্ত আমরা দেখেছি আগস্ট অভ্যুত্থানে যারা পঙ্গু হয়েছেন, যারা আহত হয়েছেন, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, আন্দোলন হয়েছে, তারা এর আগে কয়েকবার রাস্তায় নেমে এসেছে, গতকালকেও তারা রাস্তায় নামছে। এটা খারাপ। আমাদের ডাইনে যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করছি, আমাদের প্রধান অতিথি বক্তব্য দিচ্ছেন, আমরা 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমাদের ডাইনে যারা আছেন আজকের আগস্ট অভ্যুত্থানের পরে আমরা আশা করিনি যে আজকে যাদের রক্তের বিনিময়ে এই সরকার ক্ষমতায় এসেছে তাদেরকে রাজপথে নামতে হবে তাদের চিকিৎসার জন্য, তাদের সুযোগ সুবিধার জন্য। এটা আসলে খুবই লজ্জাস্কর ব্যাপার। যে জায়গায় আমরা দেখছি যে গত অভ্যুত্থানের মালিকানা নিয়ে টানাটানি হচ্ছে, কিন্তু যারা আসল মালিক, যাদের রক্তের বিনিময়ে ফেসিবাদকে বিদায় করা হয়েছে, আজকে সেই অঙ্গ হারানো, চোখ হারানো, তাদেরকে দেখার মতো কেউ নাই। কি কারণে তারা রাস্তায় আসতে হবে? এই সরকার কি তাদের সুচিকিৎসা করার ব্যবস্থা করতে পারে না? এই সরকার প্রধান থেকে শুরু করে যারা আছেন উপদেষ্টারা, ওনারা কি প্রতিদিন কোনো ওষুধ খায় না? ওরা নিত্য খাবার কি খাচ্ছে না? তারা কি গাড়িতে চলতেছে না? তাদের যদি স্বাভাবিক জীবন থাকতে পারে, আজকে তাদের বা আমাদের দেশের আমাদের আজকে স্বাভাবিক জীবন যাপন করছি, তারা আওয়ামী লীগের আমলে স্বাভাবিক জীবন যাপন করার সুযোগ ছিল না। পালায় থাকতে হতো, পুলিশের অত্যাচারে ঘর ছাড়া, পরিবার ছাড়া হতে হয়েছে।
তাই যাদের রক্তের বিনিময়ে অন্তত কিছুটা স্বস্তি আমরা পেয়েছি, তাদের সেই রক্তের দাম কি আমরা দিতে শিখিনি এখনো? কেন সরকার তাদের ব্যবস্থা করছে না? আমি বলতে চাই, আর যেন একদিনও আজকে আহত যারা আছেন তাদেরকে যাতে রাস্তায় আর না নামতে হয়। আপনাদের বেতন থেকে আপনারা প্রতি মাসে নেন সরকারের জন্য, যারা আজকে চাকরি করে তারা কষ্টে থাকবে, এর জন্য তাদের ভাতা বাড়াইছেন। আজকে তারা যাতে কষ্ট না থাকে জনগণের উপর ট্যাক্স বসাইছেন, কিন্তু আজকে এদের চিকিৎসার খরচ আপনারা দিতে পারেন না, এদের পরিবারের ভরণ পোষণের খরচ আপনারা দিতে পারেন না। তাই বলতে চাই, কি করতেছেন আপনারা? হিসাব তো দিতে হবে, হিসাবের বাইরে কিন্তু কেউ নাই। 6 মাস কি করছেন হিসাবটা দেন। খালি এই করব ওই করব, এই সময় হবে না, এত সময় দরকার, যে সময় পার করলেন এই সময় কি করছেন, কি করলেন আপনারা? একটাই ছিল, আজকে পরিষ্কার যেটা ছিল যে আপনাকে নির্বাচিত সরকারের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচন উপহার দেবেন। এর আগে এই নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য যতটুকু সংস্কার করার সেই সংস্কারটা আপনারা করবেন। আরেকটা কাজ হল যে সরকারের প্রতিদিনের যে কাজ, সেই কাজটা আপনারা করবেন। এই 3টা কাজের মধ্যে কোন কাজটা আপনারা করতে পারছেন? প্রতিদিন তো আপনার জীবনের রুটিন পাল্টায় নাই, কিন্তু নাগরিক জীবনে যে কষ্ট, সেই কষ্ট তো দূর করতে পারেন নাই। পাশাপাশি বলতে চাই, বিনা বিচারে মানুষ মারা যায়, কিন্তু যারা গণহত্যা করেছে এই দেশে, মানুষের সম্পদ লুট করেছে, ব্যাংক লুট করেছে, একটা বিচার এখন পর্যন্ত করতে পারেন না। 6 মাস লাগে না একটা বিচার করতে। শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে, তার দোষর যারা ছিল, যারা গণহত্যা চালিয়েছে, এটা প্রমাণ করতে কি 60 বছর লাগবে? প্রমাণ তো দূরের কথা, এখন পর্যন্ত সেই কোর্টের মামলাই আপনারা পরিষ্কারভাবে শুরু করতে পারেন না। তাহলে কি করতেছেন আপনারা? পাশাপাশি আজকে সেই হাসিনার দোসররা আবার বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসার স্বপ্ন দেখছে। আমরা বলেছি, একটি জবরদখলকারী সরকার নির্বাচনে জোর করে ক্ষমতায় ছিল, তাকে হটানোর জন্যই, জনগণের নির্বাচিত সরকারের জন্যই আমরা লড়াই করেছি, রক্ত দিয়েছি, আমাদের ভাইরা গুম হয়েছে, কিন্তু সেই নির্বাচনের দিকে আপনার খেয়াল নাই। সেই নির্বাচন কবে হবে? একবার বলেন এই বছরের শেষে, আবার বলেন আগামী বছর। অল্প সংস্কার আর বেশি সংস্কার, আর অল্প বেশি দরকার নাই। বিএনপির পক্ষ থেকে বেশিরভাগ রাজনৈতিক দল মিলে যে 31 দফা দেওয়া হয়েছে সংস্কারের, সেই দফাতে এনে এখন পর্যন্ত রাজনৈতিক দলের সাথে আপনি আলোচনাই করলেন না। রাষ্ট্র যারা চালাবে, রাজনীতি যারা করবে, আপনি রাজনীতির সংস্কার করবেন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করবেন, অথচ রাজনৈতিক দলের সাথে আপনার কোনো আলোচনা নাই। তাদেরকে নিয়ে সংস্কার করতে চান যারা সেই ফ্যাসিবাদের দোষর, যারা শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বানিয়েছে, এখনো বিভিন্ন জায়গায় তাদেরকে বসিয়ে রেখেছেন।
আওয়ামী লীগের দোসরদেরকে ক্ষমতায় রাখা যাবে, কিন্তু তাদেরকে পরিবর্তন করলে এই 15 বছর যাদেরকে অন্যায়ভাবে চাকরি খাওয়া হয়েছে, যাদেরকে অন্যায়ভাবে ওএসডি করে রাখা হয়েছে, তাদেরকে চাকরি ফেরত দেওয়া যাবে না যদি ওর মধ্যে বিএনপি থাকে। তাই আজকে আওয়ামী লীগ ভালো, কিন্তু বিএনপি আসতে দেওয়া যাবে না। এই নীতি যদি অবলম্বন করেন তাহলে সেটা জনগণের পক্ষে যাবে না। আমরা বারবার বলেছি, বিএনপিকে আমরা ক্ষমতায় দিয়ে দিতে বলি না, আমরা বলি জনগণের অধিকার, জনগণের যে অধিকার, সেই অধিকার শেখ হাসিনা বিক্রি করে দিয়েছিল ভারতের কাছে। এই দেশের মালিকানা ভিন দেশের কাছে বিক্রি করে দিয়েছিল। ভিন দেশ ঠিক করতো বাংলাদেশ কারা চালাবে, এই দেশের জনগণ ভোট দিয়ে তার সরকার ঠিক করতে পারে নাই। তাই 15 বছর ধরে আমরা আন্দোলন করছি, একদিন দুই দিন না। যারা এই 2-4 দিন ধরে আন্দোলনে নামছেন তারা বলতে পারেন যে এই কয়েকদিন আন্দোলনের পরে এখনই নির্বাচনের জন্য আমরা 15 বছর 17 বছর ধরে লড়াই করছি এই দেশের মালিকানা ফিরে পাওয়ার জন্য। তাই বলবো, এই সমস্ত বিনা বিচারে হত্যা বন্ধ করেন। আমরা বলেছি বিভিন্ন বাহিনীতে যারা খুনের আসামি, যারা হত্যা মামলার আসামি, যারা হত্যায় জড়িত ছিল, গুমে জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় আনেন। কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা পাই নাই। ওবায়দুল কাদের একে সাহেবের ঢঙে বর্ডারে গেল, ওইখান থেকে পার হয়ে গেল, তার পায়ে একটা গুলিও করতে পারলেন না, একটা লাঠি দিয়ে বাড়িও দিতে পারলেন না, আর বিনা বিচারে হত্যা করেন। তাই বলতেছি, সময় সব সময় একরকম যায় না। আপনাদেরকেও বলবো, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য রাজনীতিবিদদের, আরে ভাই আমরা তো হাফ প্যান্ট পরা অবস্থা থেকে রাজনীতি করি। রাজনীতি করতে গিয়ে দেশের জন্য যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। দেশ স্বাধীনের পরে আবার এই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছি এবং এখনো করছি। তাই শুধু রাজনীতিবিদদের সমালোচনা করে লাভ নাই। কারা করেন? যারা আবার রাজনীতি হইতে চান, যারা মন্ত্রী এমপি হইতে চান, যারা হাজার হাজার কোটি টাকা লোপাট করতে চান। তাই বলবো, আজকে রাজনীতির যদি সংশোধন করতে হয়, রাষ্ট্রের যদি সংস্কার করতে হয়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে রাজনীতিবিদরা। হাসিনার আমলে রাজনীতিবিদরা দেশ চালায় নাই। হাসিনার আমলে বাংলাদেশে রাজনীতিবিদরা ছিল না। কারা ছিল? আপনারা হিসাব করে দেখেন, চেহারাগুলো দেখেন, চেহারা দেখেন। এই প্রেস ক্লাবের সাবেক সভাপতি সহ আরো অনেকেই পার্লামেন্টে গেছিলেন, আজকে কোথায়? পালায় গেছে। দেশটাকে চোরের দেশ বানাইছিল শেখ হাসিনা, মিথ্যাবাদী দেশ বানাইছিল, লুটেরাদের দেশ বানাইছিল, মাফিয়াদের দেশ বানাইছিল। যে দেশে বাইতুল মোকাররমের খতিবও পালাইতে হয়, যে দেশে পুলিশের আইজিও পালাইতে হয়, যে দেশে সংবাদপত্রের সংবাদককেও পালাইতে হয়, যে দেশে প্রেস ক্লাবের সভাপতিকেও পালাইতে হয়। দেশটাকে দলীয়করণের কোন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন? দলের বাইরে, দল না, শেখ হাসিনার বাইরে, আধিপত্যবাদী শক্তিদের বাইরে কেউ এই দেশে শান্তিতে ঘুমাইতে পারে নাই। ভয়ে অস্থির থাকত, কখন আমাকে ট্রান্সফার করা হবে। ভয় অস্থির থাকত, কখন আমার বাড়িঘরটা দখল করা হবে।
ভয় অস্থির থাকতো কখন পুলিশ আমাকে নিয়ে বিনা বিচারে হত্যা করবে। তাই যারা দোষ দেন, রাজনীতিবিদদের কথা বলেন, বিগত 15 বছর ধরে এই রাজনৈতিক কর্মীরা এই মাঠে ঘাটে এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছে। এই এইখানে প্রেস করে দাঁড়িয়ে এখানে আমি যখন বক্তব্য দিচ্ছি, এইখানে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোল থেকে আমাদের ছাত্র দলের কর্মী রাজকে ডিবি পুলিশ জোর করে ছিনিয়ে নিয়ে তার হাত পা ভেঙে দিয়েছে। কোন রাজনীতিবিদের সমালোচনা করেন? রাজনীতিবিদ ওরা না যারা লুইটা পুইটা দেশটা খায়। রাজনীতিবিদরা কখনো লুটপাট করতে পারে না। তাই ভাই আমার, সেখানেও যদি সুবিধাবাদী থাকে সেটার জন্য সংস্কার দরকার। সংস্কার করেন যাতে বিচার বিভাগ নিউট্রাল থাকে, যাতে হাইকোর্টের বিচারপতি শপথ দেওয়ার পরে কোন দলের আনুগত্য না নেয়, যাতে বিশ্ববিদ্যালয় কোন ভিত্তি কোন দলের আনুগত্য না নেয়, যাতে এই সচিবালয়ের কোন সচিব হওয়ার পরে যাতে কোন দলের আনুগত্য না নেয়, যাতে পুলিশ প্রধান, পুলিশ কমিশনার, সেনাবাহিনীর উচ্চতর কর্মকর্তা হওয়ার পরে যাতে কোন দলের আনুগত্য না নেয়, সেটা সংস্কার করে। সংস্কার করে কালো টাকার মালিক যাতে না হওয়া যায়। সংস্কার করেন কিভাবে এই জাতিতে ভালো মানুষকে ভালো রাখা যায়, ভালো মানুষের চরিত্র যাতে হনন না হয়, ভালো মানুষকে যাতে চোর না হতে হয়, সেটার জন্য সংস্কার করেন। তাই আজকে বলতে চাই, দেশটা অসতলে চলে গেছে। কোন মানুষের আজকে নৈতিক চরিত্র নাই। শেখ হাসিনা সব ধ্বংস করে দিয়ে গেছেন। কারণ ঢাকা শহরে যারা বসবাস করেন, বুকে হাত দিয়ে খুব কম লোকই বলতে পারবেন যে তার ন্যায় উপার্জন দিয়ে সে টিকে আছে। 25-30 হাজার 40 হাজার যার ইনকাম আছে, 4-5 জনের ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে বসবাস করার কোন সুযোগ নাই। চালের দাম বাড়াইছেন, তেলের দাম বাড়াইছেন, গ্যাসের দাম বাড়াইছেন, পানির দাম বাড়াইছেন, আর বিদ্যুতের দাম তো আগেই খায় ফেলাইছেন। সে কাজে মানুষগুলো কিভাবে বাঁচবে, কিভাবে বাঁচবে সেটা সংস্কার করেন। সংস্কার যদি করতে চান, ওই জিয়া রহমানের দিকে তাকায় দেখেন। জিয়া রহমান এর জন্য বলে নাই এত সময় দেন, এইটা করতে হবে ওইটা করতে হবে। জিয়া রহমানকে দায়িত্ব দেওয়ার পরে দুর্নীতি বন্ধ করছিলেন। আপনি একটা দুর্নীতি বন্ধ করতে পারছেন? একটা দুর্নীতিবাদকে ধরতে পারছেন? বাংলাদেশ ব্যাংকের সোনা কিভাবে পিতল হয়ে গেল, ওই গভর্নরে ধরতে পারছেন? হাইকোর্টের চিফ জাস্টিস খায়রুল হক এই দেশকে ধ্বংস করার জন্য এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যে খায় দিয়ে গেল, সেই খায়রুল হক শুধুমাত্র পরবর্তীকালে সরকারের একটা উচ্চ পর্যায়ের চাকরির জন্য সংবিধান ভেঙে সংবিধান করেন। খায়রুল হক তো সংবিধান ভঙ্গ করছে, শেখ হাসিনার সংবিধান ভঙ্গ করছে, ওবায়দুল কাদের সংবিধান ভঙ্গ করছে, স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান ভঙ্গ করছে, পুলিশের আইজি কমিশনার সংবিধান ভঙ্গ করছে। খালি সংবিধান করে। সংবিধান তো তারাই ভঙ্গ করছে যারা ক্ষমতায় ছিল। সংবিধান মানে হবে নাকি? যদি যে ক্ষমতায় থাকে সে যদি সংবিধান না মানে, সেই কারণে বলবো আইন কোনো ব্যাপার না, কিন্তু আইন মানতে হবে। ওই মানার জন্য যেটা সেটা করে। তাই নিজেরা ফেরেশতা আর সবাই চোর, এই কথাটা দিয়েন না, তাহলে নিজেদের ফলের বিরাট বের হয়ে যাবে। তাই ভাই আমার বলতে চাই, সময় কম,
আমারও সময় কম, বক্তৃতা শেষ করতে হবে, আপনাদেরও সময় কম, এটা মনে রাখেন। বেশি যদি যাইতে চান উল্টাপাল্টা করবেন, আবার বিচারের আওতায় যাইতে হবে। বিচারের বাইরে কেউ নাই, হিসাবের বাইরে কেউ নাই। এই দুদক দিয়া অনেকে ভয় দেখাইছে, এখন ওই দুদকের মামলায় শেখ হাসিনা ফাইসা গেছে। কাজে মনে রাখেন, এক মামলা থেকে রেহাই পাইতে পারেন, কিন্তু জনগণের আদালতে যদি আবার অন্যায় করেন, আবার কিন্তু আদালতেই আপনাদেরকে যাইতে হবে, এটা পরিষ্কার। আর উপরে তো দুদকের বাপ বৈশা আছে, ওই আল্লাহ বৈশা আছে, এর থেকে কোনো মাপ নাই। তাই ভাই আমার, আজকে দেশে আমরা শান্তি চাই, শৃঙ্খলা চাই, তাই একটা নির্বাচন চাই। এই সরকার যত দ্রুত একটা নির্বাচন দিয়ে জনগণের রায় নিবে, তত দেশের মঙ্গল। আমরা বিশ্বাস করি আগামী দিনে সেই নির্বাচন অবশ্যই ডক্টর ইউনূস সাহেব নিশ্চয়ই অন্যকে কি বলল সেই দিকে সে না শুনে সে নিরপেক্ষভাবে তার সেই দায়িত্ব পালন করবে, আর তার সরকারে যারা নিরপেক্ষ থাকবে না তাদেরকে সরাইয়ে দিবে, এটাই আমরা আশা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ।